ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আজকে আমরা বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের ট্যাক্সেশন ইন বাংলাদেশ কোম্পানি অ্যাসেসমেন্ট নিয়ে আলোচনা করব। 2015 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটি এসেছিল আমরা এর সমাধান দেখব। ট্যাক্সেশন ইন বাংলাদেশ কোর্সের ভিতরে ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট আমরা ম্যানুয়াল ক্লাসে আলোচনা করেছি। কোম্পানি অ্যাসেসমেন্ট নিয়েও কয়েকটা ক্লাস হয়েছে ম্যানুয়ালি। কোভিড-19 এর প্রভাবে ম্যানুয়াল ক্লাস সহ কলেজ বন্ধ থাকায় অনলাইন ক্লাসে আজকে আমরা প্রথম জুম অ্যাপসের মাধ্যমে কোম্পানি অ্যাসেসমেন্টে 2015 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটি এসেছিল সেটা আলোচনা করব। কোম্পানি অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রে বেসিক কিছু ধারণা আমরা আগেই পেয়েছি। কোম্পানি কর নির্ধারণের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের 1984 এর সেকশন 28, 29 এবং 30 তিনটা সেকশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সেকশন 28 এ ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, এই হেডস অফ ইনকামে কি কি আয় এবং গেইন বা লাভ আমাদের ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন বা কোম্পানি কর নির্ধারণের ক্ষেত্রে মোট আয়ের অন্তর্ভুক্ত হবে, সেই সকল আয়ের খাতগুলি সেকশন 28 এ উল্লেখিত আছে। সেকশন 29 বা 29 নম্বর ধারায় আমরা অনুমোদিত খরচগুলি পাব ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স অনুযায়ী। কেমন আছো? আশরাফ উদ্দিন কেমন আছো? কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। পার্টিসিপেন্ট এত কম কেন? অন্যরা কি জানে না? শিডিউল দেখে নাই? রেদওয়ান কোথায়? যাই হোক, আজকে আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের কোম্পানি অ্যাসেসমেন্ট বা কোম্পানি কর নির্ধারণ অধ্যায় থেকে একটা প্রশ্ন আলোচনা করব, যে প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সালে 15 সালে এসেছিল। আমরা আজকে দেখব 2015 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটি এসেছিল। কোম্পানি কর নির্ধারণের ক্ষেত্রে যে বিষয়টি তোমাদের
সাধারণ ধারণা রাখতে হবে, সেটা হচ্ছে আয়কর অধ্যাদেশ 1984 সালের ধারা 28, ধারা 29, ধারা 30 সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। এর সাথে ওভারঅল ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স সহ ভ্যাট ও মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক আইন 2012 সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। যাই হোক, আমরা আজকে দেখি 2015 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটি এসেছিল সেটা কি? পেয়েছো? অঙ্কটা পেয়েছো? প্রশ্নটা? জি স্যার, পেয়েছি। প্রশ্নটা ছিল সোনার বাংলা কোম্পানি লিমিটেড বা কোম্পানি যে নামে ছিল, আয় বিবরণী আংশিক দেয়া ছিল। আয় বিবরণীটা কি দেয়া ছিল? আংশিক, সম্পূর্ণ ছিল না, যেহেতু মোট লাভ দেয়া ছিল। আমাদের নির্বিক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় দেয়া ছিল না, সুতরাং আমরা এটাকে আংশিকই ধরবো। আংশিক মোট লাভ দেয়া ছিল। যাই হোক, এখানে মোট লাভ ছিল 5 লক্ষ টাকা। করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ ছিল 50,000 টাকা, শেয়ার অধিহার 30,000 টাকা, কর বাদ সরকারি সিকিউরিটির সুদ ছিল 20,000, লভ্যাংশ ছিল 40,000, আসবাবপত্র বিক্রয়জনিত লাভ 10,000, বাটা প্রাপ্তি 15,000, অন্যান্য আয় 5,000, মোট 6,70,000 টাকা ছিল। 70,000। হ্যাঁ, 70,000। হ্যাঁ। ব্যয় ছিল বেতন 2 লক্ষ টাকা, অফিস ভাড়া 1 লক্ষ, সাধারণ খরচ 70,000, দান 10,000, 10,000, হ্যাঁ, জরিমানা 5,000, বিজ্ঞাপন 20,000, 20,000, হ্যাঁ, কুড়িন তারপরে 3,000, হ্যাঁ কুরিন ছিল 3,000, হ্যাঁ হ্যাঁ, তারপরে কর 5,000, হ্যাঁ কর ছিল, এটা কর আমরা ভূমি উন্নয়ন কর লিখেছি। হ্যাঁ, আমরা একটু ভূমি উন্নয়ন কর নামে লিখেছি 5,000, বীমা প্রিমিয়াম 2,000, নিরীক্ষা ফি 15,000, অবচয় ছিল 40,000, হ্যাঁ, মোট ছিল 4,70,000। হ্যাঁ 4,70,000। নেট লাভ বলেছে আমাদের 2 লাখ। এই ছিল আয় বিবরণী। এর পরবর্তীতে অন্যান্য তথ্যাবলী আমাদের দেয়া ছিল। সেই অন্যান্য তথ্যাবলীতে আমাদের কি আছে? আয়কর আইন অনুযায়ী অনুমোদিত অবচয় হয় 20,000 টাকা। 2, বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য প্রদত্ত হয়েছে। আমরা জানি যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের 3rd শিডিউল অনুযায়ী অবচয় অনুমোদনযোগ্য হয়ে থাকে। তো অ্যাকাউন্টিং এ আমরা যে ডেপ্রিসিয়েশন বা অবচয় ধরি, সেটা যদি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের 3rd শিডিউল অনুযায়ী হয়ে থাকে, তাহলে আয়কর আইন বা অধ্যাদেশ অনুযায়ী অবচয় এবং হিসাব বিজ্ঞানের আমরা যে অবচয় হিসাবভুক্ত করেছি সেটা সমানই হওয়ার কথা। বুঝতে পেরেছ? যদি কোনো কারণে আর্থিক বিবরণীতে বা আয় বিবরণীতে আমরা যখন বা হিসাব ব্যবস্থায় যদি আমরা 3rd শিডিউল অনুসরণ না করে থাকি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে, তখনই এই অনুমোদিত অবচয়ের পরিমাণ ভিন্ন হবে। দ্যাটস মিন হিসাব বিবরণীতে এক ধরনের হবে এবং ইনকাম ট্যাক্স অথরিটি তার শিডিউল অনুযায়ী পরিমাণটা কম বেশি হতে পারে। তো যাই হোক, এই ক্ষেত্রেই মূলত এখানে আয়কর আইন অনুযায়ী অনুমোদিত অবচয় কথাটা বলেছে 20,000, কিন্তু আমরা যদি আয় বিবরণীতে দেখি তখন আমরা দেখছি অবচয়ের পরিমাণ ব্যয় হিসাবে ধরা হয়েছে কত? 40,000 টাকা। কত? 40,000। ডিফারেন্সটা কেন হলো? কেন হলো ডিফারেন্স?
মেইন কারণে হচ্ছে যখন হিসাব বিবরণীতে বা হিসাবে হিসাবভুক্ত হয়েছে, হিসাব বিবরণীতে হোক আর হিসাব বইয়ে হোক, তখন অবচয়ের নির্ণয়ের জন্য ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এর থার্ড শিডিউলটা মেনটেন হয় নাই, যার কারণে ডিফারেন্স হয়। এখন আয়কর আইন অনুযায়ী অনুমোদিত অবচয়ের পরিমাণ কত? 20,000 টাকা। 20,000 টাকা হচ্ছে থার্ড শিডিউল বা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের কমপ্লায়েন্সের কারণে হয়েছে 20,000। এর পরবর্তীতে বলেছে বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য প্রদত্ত হয়েছে। কোম্পানি অ্যাসেসমেন্ট বা কর নির্ধারণ করার ক্ষেত্রে আমাদের কিন্তু একটা ভালো ধারণা থাকতে হবে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের উপরে, বিশেষ করে সেকশন 28, সেকশন 29 এবং সেকশন 30, 28, 29, 30, 16, 82 সি, এসব সম্পর্কে কিন্তু একটা ভালো ধারণা থাকতে হবে। বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য প্রদত্ত হয়েছে। আমরা জানি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের বিজ্ঞাপন খরচ তো অনুমোদনযোগ্য হওয়ার কথা, তাই না? 29, সেকশন 29 অনুযায়ী। কিন্তু যদি সেটা মুনাফা জাতীয় হয়, কি হয়? মুনাফা জাতীয় হয়, সেকশন 29 বলা আছে মুনাফা জাতীয় খরচ হলে অনুমোদনযোগ্য, মূলধন জাতীয় হলে অনুমোদনযোগ্য হবে না। তো এখন এই যে বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য প্রদত্ত হয়েছে, আমরা দেখছি 20,000 টাকা। তো এর ভিতরে মুনাফা জাতীয় অংশ যতটুকু, ততটুকু ইনকাম ট্যাক্স অথরিটি কি করবে? অনুমোদিত খরচ হিসাবে গণ্য করবে। আর অবশিষ্টাংশ বা বিলম্বিত অংশ বা মূলধন জাতীয় যে অংশ, সেটা কি করবে না? ওই বছরে অনুমোদিত খরচ হিসাবে গণ্য করবে না। ঠিক আছে? তো আমরা এটা এইভাবে সমাধান করব পরবর্তীতে যখন আয় নির্ণয় করব। 3, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের চাঁদা 20,000 টাকা বেতনের মধ্যে অন্তর্ভুক্ত আছে। অনুমোদিত ভবিষ্যৎ তহবিল, আগেই বলেছে অনুমোদিত, ভবিষ্যৎ তহবিল কিন্তু অনুমোদিত। ভবিষ্যৎ তহবিলের চাঁদা একটা নিয়োগকারী একটা অংশ দিয়ে থাকে, আর যিনি কর্মকর্তা বা কর্মচারী উনিও একটা অংশ দিয়ে থাকে। তোমরা হয়তো জানো, নিয়োগকারীর যে অংশটা দিয়ে থাকে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে, সেই ভবিষ্যৎ তহবিলটা অনুমোদিত হতে হবে ইনকাম ট্যাক্স অথরিটির সাথে এবং আইন অনুযায়ী অনুমোদিত হতে হবে। তাহলেই ওই অনুমোদিত তহবিলে যে চাঁদা দিবে সেটা অনুমোদনযোগ্য খরচ। সেটা কি? অনুমোদনযোগ্য খরচ। এখন হ্যাঁ, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে চাঁদা দিয়েছে, তো এটা অনুমোদিত আছেই, এবং এটা অনুমোদনযোগ্য খরচ। কিন্তু হিসাব বিজ্ঞানে আমরা যখন হিসাব করেছি তখন এটা বেতনের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলেছি। কি করেছি? বেতনের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলেছি। এটা মূলত স্যালারিজ এন্ড অ্যালাউন্স এই জাতীয় খরচের ভিতরেই। নীতিগত ভুল আছে বলে মনে হয় না যে এক হিসাবের খরচ অন্য হিসাবে অন্তর্ভুক্ত, তাও বলা যাবে না। এটা বেতন ও ভাতার ভিতরে অন্তর্ভুক্ত আছে, থাকতে পারে। সুতরাং যেহেতু অনুমোদিত ভবিষ্যৎ তহবিল, সুতরাং এটা অনুমোদনযোগ্য খরচ হিসাবে গণ্য করবে ইনকাম ট্যাক্স অথরিটি। 4, সাধারণ খরচের মধ্যে 30,000 টাকা প্রাথমিক খরচ অন্তর্ভুক্ত। সাধারণ খরচ আমরা আয় বিবরণীতে দেখছি 70,000 টাকা। কত টাকা? 70,000। হ্যাঁ, সাধারণ খরচের মধ্যে 30,000 টাকা প্রাথমিক খরচ অন্তর্ভুক্ত আছে। প্রাথমিক খরচ আমরা জানি মৌলিক সম্পদ। কি?
মৌলিক সম্পদ। প্রাথমিক খরচ, হ্যাঁ, মৌলিক সম্পদ। আর এটা খরচটা মূলধন জাতীয়। খরচটা কি? খরচটা কি মুনাফা জাতীয়? না। তো এই ক্ষেত্রে আমরা না। এটা সম্পদ হিসাবে, মৌলিক সম্পদ হিসাবে আমরা গণ্য করে থাকি। সুতরাং যেহেতু এটা এই ধরনের খরচ সেকশন 29-এ ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স অনুযায়ী অনুমোদনযোগ্য খরচ হিসাবে গণ্য করে না, আমরা সহজেই এই খরচ কি করব, সাধারণ খরচের মধ্যে থাকতে পারে না। তো যাই হোক, ইনকাম ট্যাক্স অথরিটি এটাকে অননুমোদিত খরচ হিসাবে গণ্য করে ফেলবে। তো সাধারণ খরচ থেকে বাদ দেওয়ার পর যা থাকবে সেটাই অনুমোদিত খরচ হিসাবে গণ্য হবে। এই ছিল তোমার যে আয় বিবরণী এবং অন্যান্য তথ্যাবলী করণীয়। সোনার বাংলা কোম্পানি লিমিটেডের মোট আয় ও করদায় নির্ণয় করো, এই দুইটা কাজ তোমাদেরকে করতে বলছি। আজকে আমরা প্রথমেই মোট আয় নির্ণয় করি। দেখতে পেয়েছ? সোনার বাংলা কোম্পানি লিমিটেড কর বর্ষ আমরা লিখেছি, যদিও প্রশ্নে একটু ভিন্নতা ছিল, আমরা একটু পরিবর্তন করে লেটেস্ট আমরা কর বর্ষটাই উল্লেখ করেছি 2020-21। আয় বর্ষ আমাদের কত, যেহেতু 2020 সালের 30শে জুন পর্যন্ত, সুতরাং 19-20 হচ্ছে আয় বর্ষ। মোট আয় নির্ণয় করছি আমরা। মোট আয় নির্ণয়ে আমরা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স অনুযায়ী এই মোট আয় নির্ণয়ে আমরা মূলত বেশ কিছু শিডিউল আছে, শিডিউল অনুযায়ী করা হয়। ওই শিডিউল অনুযায়ী না করে আমরা ওই সরাসরি তোমাদের বইগুলিতে যেভাবে দেয়া আছে আমরা ওইভাবেই মূলত এই আয়টা নির্ণয় করেছি। এখানে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স অনুযায়ী আমরা যদি মোট আয় নির্ণয় করতে যাই, তাহলে দেখো কিভাবে এরা মোট আয়টা নির্ণয় করেছে। এদের ইনকাম ট্যাক্সের নির্ধারিত ফর্ম হচ্ছে, এই ফর্ম অনুযায়ী যে যে খাতে আমাদের কোম্পানির আয়গুলি হয়ে থাকে, যেমন ইন্টারেস্ট অন সিকিউরিটিজ থাকতে পারে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থাকতে পারে, এগ্রিকালচারাল ইনকাম থাকতে পারে, ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন যেটা আমাদের মেইন ইনকাম, ক্যাপিটাল গেইন থাকতে পারে, ইনকাম ফ্রম আদার সোর্স থাকতে পারে। সব মিলে টোটাল ইনকাম হবে বা মোট আয় হবে। এখানে এই শিডিউল দিয়ে ইন্টারেস্ট অন সিকিউরিটিজ আলাদা একটা শিডিউল, ওই আমরা যে নোট বের করি হিসাব বিজ্ঞানে, ঠিক এরকম ভাবে আমরা শিডিউল দিয়ে দিয়ে নিয়ে আসতে পারি। ইনকাম ফ্রম মানে সিকিউরিটি সুদ খাতে আয়, গৃহ সম্পত্তি খাতে আয় শিডিউল 24 বা 24, এগ্রিকালচারাল ইনকাম কৃষি খাতে আয় 26, ইনকাম ফ্রম বিজনেস ও প্রফেশন ব্যবসা বা পেশা খাতে আয় 28 সেকশন, ক্যাপিটাল গেইন সেকশন 31, ইনকাম ফ্রম আদার সোর্সেস সেকশন কত 33। এইভাবে কিছু কিছু শিডিউল তৈরি করে তারপরে মোট পরিমাণটা এখানে নিয়ে আসা, ওই একই জায়গায় যোগ বিয়োগ করাটা মূল ফর্মে কিন্তু বা রিটার্ন দাখিল করার যে ফর্ম সেখানে কিন্তু ওইভাবে নাই। তো যাই হোক, আমরা প্র্যাকটিক্যালি এখানে ওই ফর্মটা নেট স্লো দেয়া কাজ করে না। হ্যালো জি স্যার। জি আসসালামু আলাইকুম আসসালাম, কি রেদওয়ান স্যার। কেমন আছো? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ স্যার। স্যার আপনি ভালো আছেন? তো আছি, আল্লাহ রাখছে তোমাদের দোয়ায়। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন শেয়ার? জি স্যার, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এতক্ষণ 2015 সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটি কোম্পানি কর নির্ধারণের এসেছিল সেটা আলোচনা করেছি, আয় বিবরণী এবং অন্যান্য তথ্যাবলী।
এখন আমরা মোট আয় নির্ণয় করব। কোম্পানিটার নাম ছিল সোনার বাংলা কোম্পানি লিমিটেড। আমরা কর বর্ষটা একটু পরিবর্তন করে লিখেছি, আয় বর্ষটাও পরিবর্তন করেছিলাম, যার কারণে আয় বর্ষ হচ্ছে আমাদের 2019-20, কর বর্ষ হয়েছে 2020-21। আমরা মোট আয় নির্ণয় করব। একটু আগে আমরা বলেছি যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এর যে নির্দিষ্ট ফর্ম আছে আয় নির্ণয়, সেই ফর্ম অনুযায়ী যদি আমরা আয় নির্ণয় করতে যাই তাহলে আমরা কিন্তু এইভাবেই করতে হবে। যে ইন্টারেস্ট অন সিকিউরিটিজ বা সিকিউরিটি সুদ খাতে আয়, সেকশন 22 এর এটা একটা শিডিউলে আমরা বের করে এখানে বসিয়ে দিব মোট পরিমাণটা। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, গৃহ সম্পত্তি খাতে আয়, সেকশন 24 এর এখানে মোট পরিমাণটা বসিয়ে দিব। এগ্রিকালচারাল ইনকাম, এটা শিডিউলে করে তারপর এখানে মোট পরিমাণ দেয়। ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, এইভাবে যত খাতের ইনকাম আছে একসাথে আমরা করে নিব। এখন আমরা মূলত বের করব কোনটা, ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনটা বের করব। এর সাথে আমাদের ইনকাম স্টেটমেন্টে বা আয় বিবরণীতে কিন্তু ক্যাপিটাল গেইন সহ ইন্টারেস্ট অন সিকিউরিটিজ বা আরো ইনকামও একই সাথে আয় বিবরণীতে দেয়া আছে, তাই না? যেমন দেখো, আমরা যদি অঙ্কটার দিকে যাই, প্রশ্নটার দিকে দেখো, এখানে লভ্যাংশ আছে, সিকিউরিটি সুদ আছে, হ্যাঁ। এখন মূলত কি, হ্যাঁ, কর মুক্ত বা কর বাদ যাই হোক, যে নামেই হোক, তাইলে দেখা গেল কি আমরা আয় বিবরণীতে ব্যবসা বা পেশা খাতে আয় ছাড়াও অন্যান্য খাতের আয় ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স অনুযায়ী কিন্তু ওইভাবে আলাদা করি না, সব একসাথে করে এখানে লেখা হয়েছে। যদিও আমরা যখন আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ী আমরা যখন আয় বিবরণী তৈরি করি তখন কিন্তু ওভাবে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন বা অপারেটিং ইনকাম ওভাবে কিন্তু আমরা আলাদা আলাদা করি। যাই হোক, আমরা এখানে সব ইনকামগুলি প্রশ্নে একসাথে দেয়া ছিল। এর ভিতর থেকে আমাদের বের করতে হবে সেকশন 28-এ ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন নামে কতটুকু আয় আমাদের হয়েছে। তো প্রথমেই আমরা বের করছি, দেখো আয় বিবরণী অনুযায়ী নেট লাভ। আমরা আমাদের যে আয় বিবরণী দেয়া ছিল সেখানে নেট লাভ ছিল 2 লাখ টাকা। আমরা প্রথমে সেটা 2 লাখ টাকা নিয়ে আসলাম। এখন আমাদের দেখতে হবে অনুমোদনযোগ্য খরচ কোনগুলি আর অননুমোদনযোগ্য খরচ কোনগুলি। যে সকল খরচ আমরা আয় বিবরণীতে উল্লেখ করেছি হিসাব বিবরণীতে, সবগুলি খরচ আয়কর অধ্যাদেশ অনুযায়ী অনুমোদনযোগ্য হতেও পারে, নাও হতে পারে। ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স অনুযায়ী যদি আমরা সকল দিক কমপ্লায়েন্স করে আয় বিবরণী তৈরি করি তাহলে অনুমোদনযোগ্য খরচের পরিমাণ থাকার কথা নয়। কিন্তু বিভিন্ন ধরনের সীমাবদ্ধতায় আমরা আয় বিবরণীতে আমরা কিন্তু যে খরচগুলি লিখে থাকি আবার এর ভিতরে কিছু অংশ অনুমোদনযোগ্য হয়ে যায়। ইনকাম ট্যাক্স অথরিটি তার ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 সহ ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন 2012 এর কমপ্লায়েন্সের জন্য। তো যাই হোক, এখানে আমরা অনুমোদনযোগ্য যে খরচ আছে প্রথমে নিয়ে আসছি দান। কি নিয়ে আসছি? দান। আমরা সেকশন যদি দানটা এনবিআর বা ইনকাম ট্যাক্স অথরিটি কর্তৃক অনুমোদিত জায়গায় হয় তাহলে অনুমোদনযোগ্য। তো এই ক্ষেত্রে দানটা আমরা অনুমোদনযোগ্য ধরে নিচ্ছি। প্রাথমিক খরচ আমরা আয় বিবরণীতে দেখছি সাধারণ খরচে 70,000, কিন্তু নিচে
অন্যান্য তত্ত্বাবলীতে বলে দিয়েছে সাধারণ খরচের মধ্যে 30,000 টাকা প্রাথমিক খরচ অন্তর্ভুক্ত। কি খরচ? প্রাথমিক খরচ। যেহেতু প্রাথমিক খরচ 30,000 টাকা প্রাথমিক খরচ অন্তর্ভুক্ত, এই প্রাথমিক খরচ কিন্তু ইনকাম ট্যাক্স অথরিটি এটাকে খরচ হিসেবে অনুমোদন দিবে না। কারণ কি? এটা হচ্ছে মূলধন জাতীয় খরচ, মুনাফা জাতীয় খরচ নয়। তো সেই কারণেই এটাকে আমরা অনুমোদনযোগ্য খরচ হিসাবে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স অনুযায়ী এখানে লিখে ফেললাম। বিলম্বিত বিজ্ঞাপন, একই কথা। বিলম্বিত বিজ্ঞাপন যদি আমাদের বিজ্ঞাপন খরচ 20,000 টাকা, অন্যান্য তত্ত্বাবলীতে বলে দেওয়া আছে বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য প্রদত্ত হয়েছে। তো আমরা যদি মুনাফা জাতীয় সেকশন 29 অনুযায়ী মুনাফা জাতীয় খরচ অনুমোদনযোগ্য, তো বিজ্ঞাপন খরচের 5/4 অংশ কি হয়ে যাবে? বিলম্বিত হয়ে যাবে। বিলম্বিত হওয়া মানে বা অগ্রিম হয়ে যাবে। হ্যাঁ, অগ্রিম হওয়ার কারণে এটা আর মুনাফা জাতীয় থাকছে না। তো সেই কারণে এই 5/4 কত হয়? 16,000 টাকা। তো 16,000 টাকা আমাদের কি হয়ে গেল? 16,000 টাকা আমাদের কি হয়েছে? অনুমোদনযোগ্য খরচ হয়ে গেছে। ক্লিয়ার? হ্যাঁ। অবশ্যই সম্পর্কে বলেছে আমাদের 40,000 আয় বিবরণী দেয়া ছিল 40,000 টাকা খরচ হিসেবে হিসাবভুক্ত হয়েছে বা ব্যয় হিসাবে, কিন্তু অন্যান্য তত্ত্বাবলীতে বলেছে আয়কর আইন অনুযায়ী, হ্যাঁ, আয়কর আইন অনুযায়ী অনুমোদিত অবশ্যই কত? হ্যাঁ, অনুমোদিত অবশ্যই কত? 20,000 টাকা। এখন আয়কর আইন অনুযায়ী যে অনুমোদিত খরচ 20,000 আর হিসাব বিবরণীতে আছে 40,000, তাহলে আয়কর আইন অনুযায়ী যেটা সেটাই হবে অনুমোদনযোগ্য, আর ওটা অনুমোদনযোগ্য। এই ক্ষেত্রে আগে আমরা অনুমোদনযোগ্য খরচ হিসেবে বাদ দিয়ে দিব, পরবর্তীতে অনুমোদনযোগ্য খরচ আলাদাভাবে হিসাবভুক্ত করব। এবং এখানে অনুমোদনযোগ্য খরচ হিসেবে 40,000 টাকা কি করলাম? লিপিবদ্ধ করে ফেললাম ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স অনুযায়ী। আরেকটা, এটাই আবার অনুমোদনযোগ্য খরচ। কে বলছে? ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স বলতেছে যে কিছু খরচ অনুমোদনযোগ্য, কিছু খরচ অনুমোদনযোগ্য। এখন যে অংশটা আমাদের হিসাব বিজ্ঞান অনুযায়ী আমরা করেছি সেটা সম্পূর্ণটা এখানে অনুমোদনযোগ্য বলে দিলাম। আবার ইনকাম ট্যাক্স সব খরচ কি অনুমোদনযোগ্য বলবে না, তার অর্ডিন্যান্স অনুযায়ী যে অংশটা অনুমোদনযোগ্য সেটাকে অনুমোদন দিবে। যেমন এখানে অনুমোদনযোগ্য 7 নম্বরে ছেলে আমরা অবশ্যই লিখছি কত? 20,000 টাকা। 20,000। আর হ্যাঁ, এরপরে লিখেছি অনুমোদনযোগ্য খরচ জরিমানা 5,000। জরিমানা 5,000 টাকা আমরা যে কোনো জরিমানা মানে সাধারণত অনুমোদনযোগ্য, যদি জরিমানার ক্ষেত্রে ওই রকম কোনো স্পেসিফিকেশন নাই, জরিমানা দেওয়ার ক্ষেত্রে এটা অনুমোদনযোগ্য খরচই থাকে সাধারণত। ধরে নিতে হবে কে? জি স্যার, ভালো আছো? স্যার আমি স্যার, জি স্যার আছি আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, তো স্যার অধ্যায়টা স্যার না স্যার, কত অধ্যায় স্যার? কোম্পানি কোন নির্ধারণ? স্যার বুঝতে পারছি স্যার। স্যার আমাদের স্যার কি ওই স্যার স্যার যে ওই বইটা নাকি স্যার পড়াইতেছেন? আমরা পড়াচ্ছি হচ্ছে গ্রন্থকুটির, আর এখন হ্যাঁ, এখনো যে প্রশ্নটা পড়াচ্ছি সেটা হচ্ছে 2015 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটা এসেছিল কোম্পানি কোন নির্ধারণের, এটা নিয়ে আলোচনা করছি। তো হ্যাঁ, জরিমানা হচ্ছে অনুমোদনযোগ্য খরচ। তারা দেখতেছি 89 পৃষ্ঠা। এই আগে বোর্ড কোশ্চেন প্রথম দেই 2015 সাল। তোমার কি সহায় তোয়ালে বই না তোমার? না, গ্রন্থকুটির।
গ্রন্থকুটির আমার সৈয়দ ওয়ালিউল্লাহ স্যারের বইটা এইজন্য ফেস লাগতেছে। তুমি দিয়ে সমস্যা নাই, আচ্ছা, আমি সমস্যা সেটা নাই, দেখলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখো, সব বইয়ে আছে। জি স্যার দেখতেছি। স্যার আইছি না তুমি আনিস স্যার আপনি ক্লাস করেন স্যার, আমি দেখতেছি স্যার। জি স্যার। আচ্ছা, কোম্পানি কোড 27 জি স্যার, ক্লাস করেন স্যার। পাইছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। সালাম, কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। ভালো আছি স্যার। এই তো রেদওয়ানকে দেখা যাচ্ছে। হ্যাঁ। আজকে তো পার্টিসিপেন্ট অনেক, আরো সবাইকে বলবা। তো আমরা স্ক্রিন শেয়ারে চলে যাই। যে বিষয়টা আলোচনা করছি আমরা, এতক্ষণ আমরা অননুমোদনযোগ্য খরচ সমূহ নিয়ে আলোচনা করেছি। অননুমোদনযোগ্য খরচগুলির ভিতরে কিছু অংশ অনুমোদনযোগ্য থাকে, যদি হিসাবভুক্ত হয়ে থাকে আয় বিবরণীতে, সেটাও অংশবিশেষ সেখানে অনুমোদনযোগ্য খরচ হিসাবে আসবে। আবার যদি কোনো খরচ আমরা আয় বিবরণীতে হিসাবভুক্ত করি নাই, কিন্তু আয়কর অধ্যাদেশ অনুযায়ী এটা অনুমোদনযোগ্য, সেটাও এখানে উল্লেখ করা যাবে, উল্লেখ করবে। আমাদের এখানে আরো কোনো কিছু ছিল না, অবচয়টাই ছিল। অবচয়টা আমরা 20,000 টাকা আয়কর অধ্যাদেশ অনুযায়ী অনুমোদনযোগ্য খরচ পেলাম। এবার আমরা দেখো যে নিট লাভের সাথে অনুমোদনযোগ্য খরচ সমূহ যদি যোগ করি তাহলে 3,01,000 টাকা পাবো। 1,01,000 হয়েছে অনুমোদনযোগ্য খরচ, আর নিট লাভ ছিল 2 লাখ, এই ছিল 3,01,000। এবার আসো অনুমোদনযোগ্য খরচ আমাদের বিয়োগ হবে। অনুমোদনযোগ্য খরচ কি হবে? বিয়োগ হবে 20,000 টাকা। আমরা যদি 3,01,000 থেকে 20,000 বিয়োগ করি তাহলে হবে 2,81,000 টাকা। হ্যাঁ, এবার আমরা অকারবারি আয়সমূহ বিয়োগ করব। আমাদের যে নিট লাভ তৈরি হয়েছে, এই নিট লাভের ভিতরে আমাদের ব্যবসায়িক আয় ছাড়াও অন্যান্য আয়ও অন্তর্ভুক্ত হয়েছে। কি হয়েছে? অন্যান্য আয়ও অন্তর্ভুক্ত আছে, যেমন সিকিউরিটি সুদ, কিছু মূলধন জাতীয় আয়ও এখানে হিসাবভুক্ত হয়ে গেছে, যা আসার কথা ছিল না। এটা অ্যাকাউন্টিং সঠিক হয় নাই। শেয়ার অধিকার আয় বিবরণীতে তো আসার কথা না। শেয়ার অধিকার কি আয় বিবরণীতে আসার কথা না। হ্যাঁ, তো এটা প্রাথমিক যখন আমরা হিসাব বিজ্ঞানের এন্ট্রি দিয়েছি তখন এটা এখানে আনা ঠিক হয় নাই। তো যাই হোক, কর, ভাত, সরকারি সিকিউরিটি সুদ এবং লভ্যাংশ, যেখানে এটা এগুলি ছিল মূলত অকারবারি আয়। তো এখানে এই অকারবারি আয়গুলি আমরা মূলত বিয়োগ করে দিব। কারণ কি কি কারণে বিয়োগ করব? আমরা ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন থেকে যে আয়টা হয়েছে, ব্যবসা বা পেশা হতে যে আয়টা হয়েছে, এখানে উল্লেখ করব। প্রথমেই আমরা দেখছি যে করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ ছিল 50,000 টাকা,
আমরা দেখি প্রশ্নে কি ছিল। এই যে প্রশ্নে আমরা প্রথমে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ 50,000 টাকা দেখছি। শেয়ার অধিহার কোনো অবস্থাতেই এখানে আয় বিবরণীতে আসার কথা না। এটা কি আয়? না, হ্যাঁ, এটা আয় না, এটা মূলধন জাতীয় প্রাপ্তি। সুতরাং এটা এখানে আনা কোনোভাবেই, এটা হিসাব বিজ্ঞানে এই জায়গাটা ভুল হয়েছে, যিনি হিসাব করেছেন। আমরা যারা হিসাব করেছি আমাদের এই জায়গাটা ভুল হয়েছে, এটা এখানে আসার কথা ছিল না। করবাদ সরকারি সিকিউরিটি সুদ, এটা ঠিক আছে, আমরা এখানে নিয়ে আসলাম। লভ্যাংশ, আসবাবপত্র বিক্রিজনিত লাভ, আমরা মূলধন জাতীয় লাভ এবং মুনাফা জাতীয় লাভ, এই স্থায়ী সম্পত্তি বিক্রি করতে গেলে আমাদের দুইটা লাভ হয়। একটা হচ্ছে বিজনেস প্রফিট বা প্রফিট, আর একটা হচ্ছে ক্যাপিটাল গেইন। আর এটা কি হয়? ক্যাপিটাল গেইন হয় সেকশন 31 অনুযায়ী। আমি পোর্শনটা তোমাদের ক্যাপিটাল গেইন কিভাবে হয় সেটা ম্যানুয়াল ক্লাসও আলোচনা করেছিলাম। তো একটা সম্পত্তি যদি তার কস্টের উপরে বিক্রয় হয় তখন কিন্তু কস্টের উপরের অংশটাই হচ্ছে ক্যাপিটাল গেইন। আর ক্যারিং অ্যামাউন্ট এর উপরে থেকে শুরু করে কস্ট পর্যন্ত যদি বিক্রয় হয় তখন ওটাকে বলা হয় বিজনেস প্রফিট বা প্রফিট। ওই অংশটা আমাদের মুনাফা জাতীয় হয়ে থাকে, আমরা আয় বিবরণীতে উল্লেখ করব। তো এখানে আমরা ধরে নিলাম এটা আসবাবপত্র বিক্রিজনিত লাভ, এটা সেকশন 19 থেকে এসেছে। তো আমরা এটা রাখলাম ব্যবসায়িক মুনাফা হিসাবে, বাটা প্রাপ্তি ব্যবসায়িক মুনাফা হিসাবে রাখলাম, অন্যান্য আয়ও ব্যবসায়িক মুনাফা হিসাবে নিয়ে গেলাম। কিন্তু ইন্টারেস্ট অন সিকিউরিটিজ দুইটা আমরা এবং লভ্যাংশ, এগুলি আমরা কি করব না, এটা ব্যবসায়িক আয় হিসাবে গণ্য করব না। দেখি এখানে কি করেছে। করমুক্ত সরকারি সিকিউরিটির সুদকে আমরা অকারবারি আয় হিসেবে গণ্য করলাম, এখানে বিয়োগ করে ফেলবো। শেয়ার অধিহার এখানে কোনো অবস্থাতে আসার কথা ছিল না, তারপরে যেহেতু আয় হিসাবে অন্তর্ভুক্ত হয়েছিল আমরা এখান থেকে বিয়োগ করে দিব। করবাদ সরকারি সিকিউরিটির সুদ 20,000 টাকা, সেটা ঠিক আছে, সেটাও আমরা সিকিউরিটি সুদ খাতে আয়, আমরা এখান থেকে বিয়োগ করে দিব। লভ্যাংশ, এটা আমরা জানি যে এটা ব্যবসায়িক আয়ের ভিতরে না, এটা আলাদাভাবে দেখাইতে হবে। আমরা সেকশন লভ্যাংশগুলি মূলত অন্যান্য আয়ের ভিতরে যায়, আমরা যাই হোক এখানে লভ্যাংশ আলাদা রেটে, আমাদের কোম্পানি যেহেতু কোম্পানির আলাদা রেট আছে, সেই রেট অনুযায়ী কর নির্ধারণ করতে হবে লভ্যাংশের উপরে। সুতরাং সেটা অকারবারি আয় হিসেবে আমরা এখান থেকে বিয়োগ করে দিলাম। বিয়োগ করলে আমরা দেখতেছি 1,40,000 টাকা হয়েছে অকারবারি আয়। 1,40,000 টাকা যদি আমরা 2,81,000 টাকা থেকে বিয়োগ করি তাহলে ব্যবসায়িক আয় হলো 1,41,000 টাকা। এই 1,41,000 টাকা হয়েছে আমাদের ব্যবসায়িক আয়। এখন মোট ব্যবসায়ের আয়টা বা মোট আয়টা যদি আমরা নির্ণয় করতে যাই, হ্যাঁ কি বলছিলে বলো? স্যার আসবো তো বিক্রিজনিত লাভ, এটা অব্যবসায়িক আয় সমূহ নিচে আবার যোগ, এটা বাদ নিচ্ছে, আবার অব্যবসায়িক আয় সমূহ আবার যোগ করছে, একবার বিয়োগ করছে একবার যোগ করছে। আসবাবপত্র বিক্রিজনিত লাভ অকারবারি আয় হিসেবে বাদ দিছে। এটা কোন বইয়ে করেছে? এটা ব্যতিক্রম। ব্যতিক্রম এটা হয় নাই, কারণ হচ্ছে কি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 19 আশরাফ নাকি বলছিল প্রশ্নটা? হ্যাঁ, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এর সেকশন 19 এ এটার ব্যাখ্যা দেয়া আছে। সেকশন 19, এই 19 অনুযায়ী সেটা বিজনেস প্রফিট, সেটা কি ব্যবসায়িক মুনাফা। হ্যাঁ, ব্যবসায়িক মুনাফাই যদি ক্যাপিটাল গেইন না হয়। কি না হয়? ক্যাপিটাল গেইন। আসবাবপত্র বিক্রি করে স্থায়ী সম্পদ বা নন কারেন্ট অ্যাসেট বিক্রি করার ক্ষেত্রে যদি ক্যাপিটাল গেইন না হয় তাহলে সেটা কি মুনাফা? ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন। এখন বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা সেকশন 19।
তুমি 16 এ পাবা, সাবসেকশন 19 এর সাবসেকশন 16। ক্লিয়ার? প্রশ্নটা ক্লিয়ার তোমার? স্যার আচ্ছা, সেই জন্য এটা এখানে আমরা বাদ দিব না, এটা ব্যবসায়িক আয় হিসাবে আগে যেভাবে আছে সেভাবেই থাকবে। ক্লিয়ার? এখন আসো, এই যে আমরা অকারবারে আয়গুলি বাদ দিলাম, এর ভিতরে কিছু অংশ আমরা আবার যোগ করব। কি কারণ? মোট আয় নির্ণয় করার জন্য। কি করার জন্য? আমরা তো পাইলাম কি, ব্যবসায় আয় পাইলাম, ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন পেলাম 1,41,000 টাকা। ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন বা ব্যবসা বা পেশা খাতে আয় পাইলাম কত? 1,41,000 টাকা। এখন এই কোম্পানির আরো অন্যান্য খাতে আয় তো থাকতেই পারে, পারে না? যা আমাদের আয় বিবরণীতে উল্লেখিত আছে, আয় বিবরণীতে উল্লেখিত আছে, যেমন সিকিউরিটি সুদ, এটা আয়, ঠিক আছে, কিন্তু ব্যবসা খাতে আয় না। এটা আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স অনুযায়ী যে খাতে পড়বে সেই খাত অনুযায়ী, যেমন সিকিউরিটি সুদ, তাহলে সিকিউরিটি সুদ খাতে আয় পড়বে, সেকশন 22 তে চলে যাবে। লভ্যাংশটা অন্যান্য আয়ের ভিতরে পড়ে। এই ছিল শেয়ার অধিহার, ছিল শেয়ার অধিহার কোনো অবস্থাতেই আমাদের হিসাব বিজ্ঞানের ভুলের কারণে এটা হয়েছে, যার কারণে এটা এখানে আমরা অকারবার হিসেবে বাদ দিয়ে ফেলেছি, এটা আসবে না। আর করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ, আমরা জানি যে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ সম্পূর্ণ অকরদার্য। সম্পূর্ণ কি? অকরদার্য। যেহেতু সম্পূর্ণ অকরদার্য, এটা আর কি করযোগ্য কারবারি আয়ের সাথে আর যোগ করার কোনো অ্যামাউন্ট থাকবে না। এই ছিল অন্য যে খাতে আয় সমূহ। তাহলে আমরা ব্যবসা বা পেশা খাতে আয় পেলাম 1,41,000 টাকা, আর সিকিউরিটি সুদ খাতে আয় পেলাম 20,000। লভ্যাংশ কিন্তু অন্যান্য খাতে চলে যায়, অন্যান্য খাতে পাইলাম কত? 40,000। কত পেলাম? 40,000। তাহলে এই প্রতিষ্ঠানের বা সোনার বাংলা কোম্পানি লিমিটেডের 3টা খাতে আয় পেলাম মোট আয় নির্ণয়ে। মোট আয় নির্ণয়ে কয়টা খাত বের হলো? 3টা খাত। একটা হচ্ছে ব্যবসা বা পেশা খাতে আয়, সিকিউরিটি সুদ খাতে আয়, অন্যান্য আয়। এই 3টা আয় এখানে আমরা মোট আয় পেলাম 2,01,000। ক্লিয়ার? আসো এবার আমাদের করণীয় ছিল সোনার বাংলা কোম্পানি লিমিটেডের মোট আয় ও কর দায় নির্ণয় করো। তাহলে আমরা এখন কর দায় নির্ণয় করি। কর দায় নির্ণয় করার ক্ষেত্রে আমরা অনেকটাই চেষ্টা করেছি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের যে ফরম্যাট আছে সেই ফরম্যাট অনুযায়ী। তোমরা দেখো ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের যে ফরম্যাটটা, এই যে দেখো, এটা কিন্তু ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এর নির্দিষ্ট ফরম্যাট কোম্পানি রিটার্ন সাবমিশনের ক্ষেত্রে। যে ট্যাক্স কম্পিউটেশন এন্ড পেমেন্ট, ট্যাক্স কম্পিউটেড অন টোটাল ইনকাম, মানে মোট আয়ের উপরে কর। আমরা দেখি কি করেছি। লভ্যাংশ ও মূলধন জাতীয় আয় ব্যতীত, এই ক্ষেত্রে কিন্তু আমাদের মোট আয়ের ভিতরে কি কি ঢুকছে? লভ্যাংশ ঢুকছে, মূলধন জাতীয় আয় ছিল না, মূলধন জাতীয় আয় আমাদের ছিল না। তো লভ্যাংশটা বাদ দিলাম। লভ্যাংশ কত ছিল? 40,000। এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, তোমরা কোনো কোনো বইয়ে এই যে সুদ এবং লভ্যাংশ এগুলি নিটে হিসাবভুক্ত হয়, আমরা ধরে নিলাম এখানে গ্রসে হিসাবভুক্ত আছে। কিসে আছে? গ্রসে আছে, যার কারণে আমরা গ্রস আপ করলাম না। লভ্যাংশ মূলধন জাতীয় আয় ব্যতীত মোট আয়, আমাদের মোট আয় ছিল, মোট আয় কত ছিল দেখো, আমরা আগে মোট আয় পেয়েছি 2,01,000। এখন যদি আমরা লভ্যাংশ বাদ দেই 40,000 টাকা, যত থাকে তার 25%, আমরা এটাকে
লিস্টেড কোম্পানি বা তালিকাভুক্ত কোম্পানি হিসাবে গণ্য করলাম। কত ধরলাম? স্যার 20%। আমরা জানি যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের এবং ফাইন্যান্স অ্যাক্ট 2020 অনুযায়ী লিস্টেড কোম্পানি বা তালিকাভুক্ত কোম্পানির কর হার কত? 25%। তো 25%-এ আমাদের আসছে কত? 40,200। হ্যাঁ স্যার এখানে কি বলো। মূলধন জাতীয় আয়টা বাদ, মূলধন জাতীয় আয় কি বাদ দিত না? হ্যাঁ মূলধন জাতীয় হ্যাঁ, আয় বাদ। মূলধন জাতীয় আয় তো আমাদের ছিল না। আমাদের আয় বিবরণীতে কোনো মূলধন জাতীয় আয় ছিল এখানে? এই 2,01,000-এর ভিতরে এটা ব্যবসায়িক আয়। ব্যবসায়িক আয়, কর বাদ সরকারি সিকিউরিটি, সিকিউরিটি সুদ খাতে আয়। ঠিক আছে। লভ্যাংশ আমরা অন্যান্য আয়, এই ক্ষেত্রে লভ্যাংশের উপরে 20% হারে কর নির্ধারণ করতে হবে, এটা বলে দেয়া আছে, তাই না? ফাইন্যান্স অ্যাক্টে কি বলা আছে? লভ্যাংশের উপরে করের হার কত? 20%। এটা আলাদাভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে। সিকিউরিটির সুদ আমাদের এর ভিতরে ঢুকে যাবে এবং এর উপরেই 25%-এ কি নির্ণয় করতে হবে? 25% হারে নির্ণয় করতে। তুমি যেটা বলছো যে মূলধন জাতীয় আয় তো এখানে নাই, আছে? এই জায়গায় অকারবারি আয় সময়ের ভিতরে মূলধন জাতীয় আয় আছে? নাই। কিন্তু তোমরা তোমাদের বইয়ে মনে দেখছো আসবাবপত্র বিক্রয় সম্ভবত বিয়োগ করেছে নাকি? আসবাবপত্র বিক্রয় বিয়োগ করেছে। হ্যাঁ, তারা এটাকে মূলধন জাতীয় লাভ ধরতেছে। কি ধরতেছে? মূলধন জাতীয় লাভ। হ্যাঁ, যদি মূলধন জাতীয় লাভ ধরে তখন সেটাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আমরা এখানে আসবাবপত্র বিক্রয়জনিত লাভ যেটা হয়েছে সেটা আমরা ধরে নিলাম মুনাফা জাতীয় বা সেকশন 19 সাবসেকশন 16 থেকে এসেছে। তো এই কারণে এখানে আমরা যখন মূলধন জাতীয় আয় নাই, আমরা লভ্যাংশটা বাদ দিলাম, 2,01,000 থেকে 40,000 বাদ দিলাম, এর 25% আমাদের হয়েছে কত? 40,250 টাকা নাকি? এবার আসো লভ্যাংশের উপরে 20%। লভ্যাংশ কত ছিল আমাদের? 40,000 টাকা। লভ্যাংশ ছিল 40,000, এর উপরে 20% হয়েছে আমাদের 8,000 টাকা। তাহলে মোট আয়ের উপর নির্ণীত কর আমরা কি পাইলাম? মোট আয়ের উপর নির্ণীত কর 48,250 টাকা। মোট আয়ের উপর কি পেলাম? 48,200, হ্যাঁ, 250 টাকা। এবার আসো ন্যূনতম কর মোট প্রাপ্তির কত পার্সেন্ট? মোট প্রাপ্তির 0.60%। এখানে মোট প্রাপ্তিটা আমাদের নির্ণয় করা সম্ভব হয়ে ওঠে নাই, যেহেতু এখানে মোট লাভ শুধু বলে দিয়েছে। কি বলে দিয়েছে? অঙ্কে প্রশ্নে মোট লাভ বলে দিয়েছে। আমাদের বিক্রয় এবং সিকিউরিটির সুদ সহ অন্যান্য যে প্রাপ্তি, সব প্রাপ্তি থেকে কতটুকু প্রাপ্তি হয়েছে সেই পরিমাণটা আমাদের বের করা সম্ভব হয় নাই, তাই না? যার কারণে আমরা কিন্তু ন্যূনতম এই যে মোট প্রাপ্তি নির্ণয় করতে পারছি না, আর ন্যূনতম করের পরিমাণও নির্ণয় করা সম্ভব হচ্ছে না। এরপরে আসো কর রেয়াত। কর রেয়াত পাওয়া যায় একটা লিস্টেড কোম্পানি। তোমরা জানো যে যদি যে বছরে আমরা আয় বিবরণ এবং কর নির্ধারণ করছি ওই বছরে শুধু যদি সে তালিকাভুক্ত হয়ে থাকে তাহলে তার প্রদেয় করের উপরে 10% কর রেয়াত পাবে। এরকম বিভিন্ন ক্ষেত্রে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স এর ক্ষেত্রে কোনো কোনো প্রতিষ্ঠানে কর রেয়াতের সুযোগ গ্রহণ করে থাকে, কর রেয়াত পায়। তো এখানে ওই ধরনের কোনো কর রেয়াত পাওয়ার কোনো তথ্য ছিল না, যার কারণে আমরা কর রেয়াতের পরিমাণও কত হবে তা এখানে বের করতে পারি নাই।
নিট কর, যদি কর রেয়াতের পরিমাণ পাইতাম তাহলে এটা বাদ দিয়ে নিট কর বের করতাম। এখন সরাসরি আমরা নিট কর লিখলাম রেয়াত পরবর্তী। তো যেহেতু 48 মিনিমাম ট্যাক্সও নাই, 48,250 এর সরাসরি নিট কর কত, নিট প্রদেয় কর আর আয় অর্পিত নির্ণীত কর হচ্ছে 48,250 টাকা। এখন আসো আয়কর অধ্যাদেশ অনুযায়ী সুদ ও অন্যান্য কর, যদিও তোমাদের বইয়ে এগুলি নাই, আছে তোমাদের বইয়ে এটা নাই। এখন এটা আমরা যদি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স অনুযায়ী, যে এই যে দেখো ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের যে কোম্পানির ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয় সেখানে এই তথ্যগুলি সবই লাগে। ট্যাক্স কম্পিউটেড অন টোটাল ইনকাম, নেট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেট মানে কর রেয়াত পরবর্তী নিট কর, মিনিমাম ট্যাক্স ন্যূনতম কর, ইন্টারেস্ট অর এনি আদার অ্যামাউন্ট আন্ডার দ্য অর্ডিন্যান্স মানে অর্ডিন্যান্স অনুযায়ী সুদ ও অন্যান্য, সুদ ছাড়াও অন্যান্য করও থাকতে পারে। তোমরা সেকশন 16 এ পাবা, 16B তে পাইবা, F এ পাইবা, তারপরে 16G তে আছে, H এ আছে, 57 আছে, 73 আছে, এরকম আরো অনেক সেকশনে সুদ সহ অন্যান্য করের ব্যবস্থা আছে। সেই অনুযায়ী যদি কোনো কর থাকে সেটা এখানে নিয়ে আসতে হবে। পাইবা কি মোট কর, কি পাইবা মোট প্রদেয় কর, হ্যাঁ মোট প্রদেয় কর। রেয়াত পরবর্তী করের সাথে সুদ ও অন্যান্য কর যদি থাকে, তোমাদের প্রশ্নে থাকবে না, থাকার কথা না, এত জটিলতায় থাকে না সাধারণত, কিন্তু বাস্তব জগৎটা হচ্ছে যে তোমাকে যখন রিটার্ন সাবমিট করবা কোম্পানি অ্যাসেসমেন্টের, তখন কিন্তু তোমাকে এইসব তথ্য সবই জানতে হবে এবং গভীরভাবে চিন্তা করেই এখানে উপস্থাপন করতে হবে। তো আয়কর অধ্যাদেশ অনুযায়ী সুদ ও অন্যান্য কর যদি থাকে, যেমন সেকশন 16 এর বি, 16 এর এফ, 16 এর জি, 16 এর এইচ, এডিশনাল ট্যাক্স, এক্সেস প্রফিট ট্যাক্স, তারপরে যদি 57-তে আছে, 73-এ আছে, তোমার যদি নির্দিষ্ট সময়ে ইয়া না হয়, এগুলি সুদ আছে। তো এই সুদগুলি যদি থাকে আর কি, তাহলে এখানে উল্লেখ করতে হবে। করলে আমরা যেটা পাবো সেটা হবে মোট প্রদেয় কর 6 এবং 7, 6 এবং 7 যোগ করলে মোট প্রদেয় কর, এখানে আমরা 48,250 টাকাই পেলাম। এবার আসবা নিট প্রদেয় কর বের করব আমরা। মূলত কি বের করব? নিট প্রদেয় কর বা প্রদেয় করের পরিমাণ। উৎসে কর কর্তন, এখন বাদ দিব কি উৎসে কর কর্তন। আমরা জানি যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স অনুযায়ী উৎসে কর কর্তন করা হয় বিভিন্ন আয় এবং ব্যয়ের উপরে। তো সেই উৎসে কর কর্তন যদি থাকে আমাদের ব্যয়ের উপরে, আমাদের আয়ের উপরে, এখানে আমরা ব্যয়ের উপরে যা দেই সেটা আবার সরাসরি আমরা কেটে রাখি। এই ক্ষেত্রে এটা সরাসরি আমরা ট্রেজারিতে জমা দিয়ে দিই। আর যদি কোম্পানির আয়ের উপরে উৎসে কর দিয়ে আসে, সেই ক্ষেত্রে এখানে উৎস করটা কর্তন যাবে। ঠিক আছে? উৎস কর কিন্তু কোম্পানির ক্ষেত্রে দুইটাই হতে পারে, একটা হচ্ছে সে দিয়ে আসলো, আর একটা হচ্ছে সে কি কেটে রাখলো, সে কেটে রাখলো। তো দিব কোথায়? তার খরচের ক্ষেত্রে। কোম্পানির যখন খরচ হবে কোনো কোনো ক্ষেত্রে উৎস কর কি তার কেটে রাখতে হবে। আবার কোম্পানির যখন আয় হবে তখন যে প্রতিষ্ঠান থেকে আয়টা প্রদান করবে ওই প্রতিষ্ঠান কিন্তু তার আয়ের উপর থেকে কি কর কেটে রাখবে। ওই যে সকল আয়ের উপর থেকে কর কেটে রাখে উৎসে, সেটাই হচ্ছে এখানে উপস্থাপন হবে বা মোট প্রদেয় কর থেকে বিয়োগ হবে। যেমন লভ্যাংশের উপরে কোম্পানির লভ্যাংশ পেয়েছে 40,000 টাকা গ্রসে, আমরা আবারও বলছি এখানে গ্রসে আমরা নিয়ে আসছি, মনেই করে ধরে নিয়েছি 40,000 টাকা গ্রসে বা মোটে দেয়া ছিল। কোনো কোনো বইয়ে তোমরা এটা নিটেও পাবা, নিটে পেলে অবশ্যই গ্রস আপ করতে হবে। তো লভ্যাংশ 40,000 টাকা, এর 20% কত 8,000 টাকা। সিকিউরিটি, হ্যাঁ সিকিউরিটির সুদ 20,000। কোনো কোনো বইয়ে এটাকে 20% বলেছে, আসলে সিকিউরিটির সুদ নতুন ফাইন্যান্স অ্যাক্ট অনুযায়ী 5%ই সকল ক্ষেত্রে
তো এই ক্ষেত্রে তারা বলতেছে যে কর বাদ সরকারি সিকিউরিটি 2004 সালে এরকম অনেক কথাই বলছে, যে সেই হিসেবে 20% ধরা হয়েছে। তো আমরা নতুন ফাইন্যান্স অ্যাক্ট অনুযায়ী ওইরকম কোনো গেপ বা পরিপত্র অবশ্য দেখি নাই আমি। তবে ফাইন্যান্স অ্যাক্ট অনুযায়ী আমরা জানি যে সিকিউরিটির সুদের উপরে উচ্চ কর কত 5%ই তোমরা সেকশন 51-এ পাইবা। সেকশন 51 দেখলে সরাসরি পাইবা। যারা ফাইন্যান্স অ্যাক্ট দেখো তারা ফাইন্যান্স অ্যাক্টের ভিতরে এটা পাইবা। তো যাই হোক, সিকিউরিটির সুদ 20,000 টাকা, এর 5% আমরা 1,000 টাকা পেলাম। এই 9,000 টাকা উচ্ছে কর্তন হবে। তাহলে আমরা 9,000 টাকা বিয়োগ করলাম, কি করলাম 48,000 থেকে 9,000 টাকা বাদ যাবে। হ্যাঁ, অগ্রিম কর, এখানে এই বইয়ে অগ্রিম কর নাই, আছে নাই, কিন্তু ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স অনুযায়ী অগ্রিম কর দিতেই হবে। অগ্রিম কর কোম্পানিকে কি করতে হবে, দিতেই হবে। সেকশন 64 থেকে, সেকশন 64 64 নাম্বার ধারা থেকে শুরু হয়েছে। তোমরা পড়ে নিবা, যারা সরাসরি অর্ডিন্যান্স পড়ো তারা এগুলি জেনে নিবা। তো অগ্রিম কর অবশ্যই যে মোট প্রদেয় করের 75% হবে। কত হবে, হতে হবে মোট প্রদেয় করের 75%। এর ভিতর থেকে উচ্চ করটা বাদ যাবে। মনে করো এখানে আমাদের মোট প্রদেয় কর কত হচ্ছে 48,250, এর 75% যত হয় সেটা থেকে 9,000 টাকা বাদ দেয়া বাকি টাকা, হ্যাঁ বাদ 9,000 টাকা উচ্চ কর দিয়েছে, এই 9,000 টাকা বাদ দিয়ে বাকি টাকা কিন্তু অগ্রিম কর হিসাবে আগেই জমা দিতে হবে, রিটার্ন সাবমিটের আগেই। এটার নামই হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স বা অগ্রিম কর। এখন বুঝতে পেরেছো? হ্যাঁ, 75%-এর কম যদি হয় তবে আবার এটার উপরে সুদ দিতে হবে। আবার কি করতে হবে, ডিফারেন্স অ্যামাউন্টের উপরে সুদ দিতে হবে। এগুলি আরো অনেক বিষয় আছে, তো জাস্ট তোমাদের এত জটিলতায় থাকবে না, বেসিক জিনিস থাকবে। এটাই নাই মনে হয় খুব একটা, তারপর আমি এখানে নিয়ে আসলাম তোমাদের জানার জন্য। আমাদের এই অঙ্কে ছিল না, আমরা এখানে একটু খালি রাখলাম। হ্যাঁ, আচ্ছা, মোট প্রদেয় কর 48,250 থেকে আমাদের উচ্চ কর 9,000 টাকা বাদ। আমরা রোগী কি অসুস্থ নাকি রক্ত রাখবো, এরা কিছু না করলে কেমনে? বাইরে ফোন দিন, বাইরে ফোন দেখবেন কি দেখবো, বাইরে ফোন দিন। আচ্ছা, আমি দেখছি ক্লাস করতেছে। হ্যাঁ শোভন, জি স্যার। কি শুনছো কিছু? জি স্যার, শুনতেছি স্যার। আচ্ছা, এখন আচ্ছা, আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে তোমাদের বইয়ে এত জটিলতার অঙ্ক নাই সাধারণত, তারপরেও আমি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে কোম্পানি অ্যাসেসমেন্টের কথা বলতে গেলে তো এগুলি বলতে হয়। এত বেসিক জিনিস তো এখন জানলে চলবে না, আরো একটু অ্যাডভান্স স্টেজ থেকে তোমাদের জানতে হবে, যেহেতু অনার্স স্টুডেন্ট। আর ট্যাক্স কিন্তু তোমাদের এখানেই শেষ, আর নাই, অনার্সের আর কোন ইয়ারই নাই, মাস্টার্সে গিয়ে হয়তো আছে সরাসরি।
তো এখানে আমার মনে হয় আর একটু ভালো করে টেক্সটটা একটু সরাসরি অর্ডিন্যান্স যারা পড়তে পারো সবচেয়ে ভালো, এখন থেকে পড়া শুরু করে দিবা। অর্ডিন্যান্স পড়লে সেকশনগুলি কোন সেকশনটা কোথায় কিভাবে কাজ করতেছে সেটা বোঝা যায়। আর এমনিতে আমাদের দেশে যে বাংলা বইগুলি আছে এগুলি অনেক জায়গায় সমস্যা, তোমাদের কনফিউজ তৈরি করে ফেলবে। হ্যাঁ, এখন প্রাথমিকভাবে তোমাদের বোঝার জন্য তো অবশ্যই বাংলা বইয়ের দরকার আছে। তো তোমরা ইংলিশে যে অর্ডিন্যান্সটা আছে, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984, ইনকাম ট্যাক্স রুলস 1984, মূল্য সংযোজন ও সম্পর্ক শুল্ক আইন 2012 নতুন আইন হয়েছে, এবং এর সাথে রুলস আছে 2016। এগুলি কিন্তু তোমাদের এখন কালেক্ট করে করে আস্তে আস্তে পড়তে হবে। পড়লেই ভালো একটা ধারণা হবে। এমনিতে পরীক্ষায় পাশ করা কয়েকটা অঙ্ক দিলেই কিন্তু পাস, বাট ভালো তোমার নলেজ বেস স্ট্রং করার জন্য কিন্তু এগুলি লাগবে। যাই হোক, আমরা অগ্রিম কর নিয়ে কথা বলছিলাম, যে অগ্রিম কর তোমাদের এই অঙ্কে ছিল না, তারপর একটু আলোচনা করলাম। সেকশন 64, 65, 66, 67, 68 পর্যন্ত বা 69 পর্যন্তই আছে অ্যাডভান্স ট্যাক্স, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের। তো সেখানে কিছু প্রভিশন আছে, সাবসেকশন আছে। 75% দিতে হবে ইনকাম অ্যাডভান্স ট্যাক্স। কত দিতে হবে? এই যে মোট প্রদেয় কর হয়েছে আমাদের কত, 48,250, এর 75% অগ্রিম কর দিতে হবে। অগ্রিম কর 75% থেকে আবার একটু ছাড় পাওয়া যাবে। সেটা কি? উৎসে যদি তোমার কর কর্তন থাকে সেটা বাদ দেওয়ার পর যা থাকে। যেমন এখানে 75% যদি ধরে নাও 30-32 হাজার টাকা, এর ভিতর থেকে 9,000 টাকা বাদ দিলে আরো কত থাকে? 22,000 টাকা। এই 22,000 টাকা কিন্তু অগ্রিম কর হিসাবে দিতে হবে রিটার্ন সাবমিশনের আগে। এরপরে যা থাকবে সেটা রিটার্ন সাবমিটের সময়। এই যে আমাদের এখানে বের হয়েছে 39,250 টাকা, সেটা অগ্রিম কর যদি আমরা 22,000 বাদ দিতাম তাহলে এটা আরো কমে যেত। এটা কি হতো? আরো কমে যেত। 39,250 থেকে 22,000 বাদ দিলে হয়তো 17,000 টাকার মতো থাকতো। কত? এই 17,000 টাকা নিট প্রদেয় থাকতো, এবং সেটাই রিটার্ন সাবমিটের সময় যখন আমরা ইনকাম ট্যাক্স অথরিটির কাছে এই ফর্মে, এই যে নির্দিষ্ট ফর্মে যখন আমরা রিটার্ন সাবমিট, রিটার্ন অফ ইনকাম IT 11 ঘর, এই ফর্মে এই আমাদের রিটার্ন সাবমিট করতে হয়। এই রিটার্ন সাবমিটের এই ফর্ম অনুযায়ী তথ্যগুলি পাঠানোর সময়ও আমাদের কিন্তু কি করতে হবে? যে নিট যে টাকাটা থাকবে অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার পরেও 75% নিট প্রদেয় হিসেবে দিলা, এরপরেও উৎসে কর দিলা, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স সেটাও দিলা, তারপরে যারা থাকবে সেই অংশটাও দিয়ে দিতে হবে কখন? রিটার্ন সাবমিটের সময়। তাহলে আমরা নিট প্রদেয় কর পেলাম কত? 39,250 টাকা। তোমাদের ক্ষেত্রে আরো সহজ হয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের 2015 সালে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অঙ্কটা এসেছিল তার মোটামুটি লেভেলে। ইনকাম ট্যাক্স আসলে অনেক বড় জিনিস, অনেক বড় বিষয়, প্রচুর আইন, প্রভিশন, সেকশন, সাব ক্লজ এর সাথে জড়িত আছে। আমি বেসিক ভাবে তোমাদেরকে এখানে কিছু আলোচনা করেছি। আমরা নেক্সট ক্লাসে আরো সুন্দর আরো কিছু অ্যাড করে ন্যূনতম করটা আমরা দিতে পারি কিনা আমি একটু চেষ্টা করছিলাম। এই অঙ্কটা তো কালকে অনেক চেষ্টা করেছি, এই যে ন্যূনতম করটা বের করে সেকশন 82C অনুসারে কি করা যায় সেইভাবে জিনিসটা দেখানোর জন্য। যদিও তোমাদের এই অঙ্কগুলি আসে না, তারপরে তোমরা বাস্তব জীবনে অনেক কাজে লাগবে এগুলি। তো আমি চেষ্টা করব এখানে কর রেয়াত, ন্যূনতম কর, এগুলি দিয়ে একটা অঙ্ক করা যায় কিনা, আছে কিনা একটু দেখবো আর কি তোমাদের বইয়ে। যদি না থাকে তাহলে নর্মাল ক্লাসে বা যে লেভেলে আছে সেগুলি আমরা পরবর্তীতে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমাদের 2016 সালের প্রশ্নের সমাধান করব। তোমাদের কোনো কোশ্চেন যদি থাকে আগে প্রশ্নটা করে অঙ্কটা প্রশ্নের সমাধান করবা, করে এর ভিতরে যে প্রশ্নগুলি রাইজ করবে তোমার ব্রেনে সেগুলি একটু লিখে রাখবা, তাহলে দেখবা প্রশ্নটা করাটা সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আদাব।